নমস্কার, জি 24 ঘন্টা যা করে বল স্টুডিও থেকে নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। 3:03 খবরে আমি আপনাদের জানাবো এসআইআর নিয়ে যে বিতর্কের আজ বিহারে এবং সংসদে পৌঁছে গেছে। সেই এসআইআর বিতর্ক নিয়ে সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশন কি জানালো। আর আমি যে খবর আপনাদেরকে জানাবো যে বিহারে ইতিমধ্যে ৭৩ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। নির্বাচন কমিশন কি তাহলে এই নামগুলো বাদ দেবে? কিন্তু কেন, এই খবর আপনাদের আমি জানাবো। আর আমি মধুবন্তী উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের হঠাৎ ইস্তফা নিয়ে জল্পনা তুঙ্গে সেই সংক্রান্ত সমস্ত খবর আপনাদের দেব। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, যেটা নিয়ে এই মুহূর্তে বিতর্ক সেটা হচ্ছে এসআইআর, ভোটার পর্যালোচনার এবং আধার ভোটার আইডি নাগরিকত্বের প্রমাণ নয়, রেশন কার্ডও নাগরিকত্বের বৈধ প্রমাণ নয়। সুপ্রিম কোর্টে স্পষ্ট করে জানিয়ে দিল নির্বাচন কমিশন, ভারতীয় নাগরিকেরাই ভোটার তালিকায় নাম তুলতে পারবেন, পর্যালোচনার একমাত্র অধিকার কমিশনের। আর কমিশনের প্রত্যুত্তরের পর পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 28শে জুলাই। আর এর আজ যেমনটা আমরা দেখলাম যে একদম বিহারের বিষয় তো রয়েছে, আর একই সঙ্গে এর আজ কিন্তু এবার পৌঁছে গিয়েছে সংসদেও। সংসদের বাইরে, সংসদের ভিতরে বিরোধী সাংসদদের বিক্ষোভ এবং প্রতিবাদ আমরা আজকেও কিন্তু দেখতে পেলাম। আর এই নিয়েই কমিশনের যে প্রত্যুত্তর, কমিশনের তরফ থেকে যেটা জানানো হয়েছে, সুপ্রিম কোর্টে কমিশন স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে যে রেশন কার্ডও নাগরিকত্বের বৈধ প্রমাণ নয়, আধার ভোটার আইডিও নাগরিকত্বের প্রমাণ নয়। আর এর প্রত্যুত্তরে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 28শে জুলাই। আমরা এই বিষয়ে আরো বিস্তারিতভাবে তথ্য নেব। রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। রাজীব, এই বিতর্কের আজ সংসদেও পৌঁছেছে, পরবর্তী শুনানি 28শে জুলাই। তার আগে একটু জানতে চাইবো বিস্তারিতভাবে সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশন ঠিক কি বলল। দেখো, এসআইআর বা এই ভোটার তালিকা পুনর্বিবেচনার যে ইস্যু, সেটি এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে একটি বড় ইস্যু। বিহারে নির্বাচনের আগে ভোটার তালিকা পুনর্বিবেচনা হচ্ছে এবং সেক্ষেত্রে ভোটারদের বেশ কিছু নথি এবং তথ্য চাওয়া হয়েছে। তার জন্য তাদের একটি ফর্ম পূরণ করতে হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গিয়েছে প্রায় 73 লক্ষ ভোটার, তাদের মধ্যে বেশিরভাগ ভোটারের তারা ঠিকানায় থাকেন না এবং বেশ কিছু ভোটার তারা ফর্ম জমা দেননি। নির্বাচন কমিশন সেই তালিকা প্রকাশ করেছেন এবং 12টি রাজনৈতিক দলকে সেই তালিকা পাঠানো হয়েছে। এবং এর আগে তোমাকে জানিয়ে রাখি যে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে নির্বাচন কমিশনকে ভোটারদের বৈধতা যাচাই করার ক্ষেত্রে আধার কার্ড এবং ভোটার কার্ডকে গুরুত্ব দিতে হবে। কিন্তু নির্বাচন কমিশন হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে জানিয়েছে যে রেশন কার্ডও নাগরিকত্বের বৈধ প্রমাণ নয়, আধার ভোটার আইডি নাগরিকত্বের প্রমাণ নয় এবং আধার কার্ড এবং ভোটার কার্ডকে তারা গুরুত্ব দিতে পারছেন না। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে একথা তারা জানিয়েছে এবং সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে 28শে জুলাই। সুপ্রিম কোর্ট এর আগে শুনানির সময় বলেছিল যে নির্বাচন কমিশনকে এই দুটি কার্ড বিবেচনা করতে হবে। সংসদে এই বিষয়টি পৌঁছেছে, সংসদ চত্বর সংসদে কিন্তু বিরোধী সাংসদরা বিক্ষোভে সামিল হয়েছিলেন। রাজীব, তোমাকে ধন্যবাদ। আর বিহারে এসআইআর, নির্বাচন কমিশনের এসআইআর পদক্ষেপের পর আমরা দেখলাম বিরোধী সাংসদরা যেরকম সরব হয়েছেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এই বিষয় নিয়ে সরব হয়েছেন এবং 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন গতকাল শুনবো। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। আর এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারে কি বক্তব্য শুনবো। কমিশনের প্রসঙ্গে যখন এলো, মহামন্ত্রী একটা সুপ্রিম কোর্টে স্টে পাইনি, তো সব চলবে। বিহারে তো চলছে, পুরো দমে চলছে। এখন অবধি 40% থরো এনামারেশন হয়ে গেছে, বাকি জুলাইয়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কমিশন তারপরে 1 আগস্ট পশ্চিমবঙ্গে হবে। পশ্চিমবঙ্গে হবে 1 আগস্ট হওয়ার কথা, কেন হবে না? সব জায়গায় হবে। বাংলা বললেই সে বাঙালি হয় না। রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে কেন, ভারতের কোথাও থাকবে না, থাকবে না, থাকবে না। আর এই এসআইআর প্রক্রিয়া বা অন্য রাজ্য বাংলার জন্য এটা কতটা আশঙ্কার ভবিষ্যতে বাকি, এই প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য কি বলছেন শুনবো। বিহারে যদি 73 লক্ষ লোকের নাম ছাঁটাই হয়, তাহলে আমাদের ধরে নিতে হবে বিহারের যা ভোটার তালিকা তার থেকে প্রায় 10% লোকের নাম বাদ যাচ্ছে। দেখুন, যেটা নির্বাচন কমিশনের অভিযোগ যে ঠিকানায় গিয়ে পাওয়া যায়,
তো ভারতবর্ষে যারা পরিযায়ী শ্রমিক, ধরুন বিহারের যারা পরিযায়ী শ্রমিক, তারা তো অন্য রাজ্যে কাজ করছে, তো তাদের বাড়ির ঠিকানাতে গিয়ে কি করে পাওয়া যাবে? ফলে এক্ষেত্রে তো উচিত ছিল যে তাদেরকে নোটিশ দেওয়া, তাদেরকে একটা ডেট দেওয়া, যাতে তারা এসে নিজেদের আইডেন্টিটি প্রুফ দিতে পারে। নির্বাচন কমিশন এরকম কোনো কিছু চেষ্টা করছেন না। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরে বিহারে বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনের আগে ইতিমধ্যেই যে বিষয়টি সামনে এসেছে, আপনারা জানেন যে বিহারে একেবারে বাড়ি বাড়ি ঘুরে ভোটার তালিকা সংশোধনের কাজ করেছিল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ৬,০০০ বাড়িতে সেই তালিকা সংশোধনের কাজ করা হয়। তার মধ্যে ৭৩ লক্ষ নাম নির্বাচন কমিশন একেবারে নজরে রেখেছে এবং মনে করা হচ্ছে যে এই ৭৩ লক্ষ নাম বাদ যেতে পারে। এবার প্রসঙ্গ স্বাভাবিকভাবে সামনে আসছে যে ৭৩ লক্ষ নাম যদি বাদ যায়, তাহলে আগের নির্বাচনে তাদের নাম উঠেছিল কিভাবে এবং তারা ভোটই বা দিলেন কিভাবে? স্বাভাবিকভাবেই গোটা বিষয়টি এখন রাজনৈতিক মহলের একটা বিরাট আলোচনা, বিতর্কের জায়গা তৈরি করেছে। এ নিয়ে প্রতিক্রিয়া কি আসছে রাজনৈতিক মহলে, শোনাবো। ইলেকশনে যেভাবে ভোট চুরি করার ব্যবস্থা করছে, ভোট বন্দি করা যাকে বলে, তার প্রতিবাদ আছে। বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদ আছে। সারা ভারতবর্ষ জুড়ে গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছে। সেই গণতন্ত্রকে যে নষ্ট করেছে তারই প্রতিবাদে আজকের এই। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া শোনালাম, এবার শোনাবো বিজেপির পক্ষ থেকে শ্রমিক ভট্টাচার্য কি বলছেন। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ জানেন পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় কি আছে, তৃণমূল কি করেছে, তৃণমূল কি করছে এবং তৃণমূল কি করতে পারে। আজকে পশ্চিমবঙ্গের মানুষ এ বিষয়ে সচেতন। আমরা ১৭ লক্ষ ভুয়ো ভোটারের কথা বলেছি, তাই আর হতে দিন, সংখ্যাটা আরো বাড়বে। ভুয়ো ভোটারের উপর নির্ভর করে একটা রাজনৈতিক দল ক্ষমতায় টিকে থাকতে চাইছে। এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি সংসদীয় রাজনীতিতে বা কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় হতে পারে না। আর এবার প্রসঙ্গ জগদীপ ধনখড়ের ইস্তফা। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি হঠাৎই ইস্তফা দিলেন। জগদীপ ধনখড়ের হঠাৎ ইস্তফা নিয়ে প্রশ্ন উঠছে, তিনি কেন হঠাৎ ইস্তফা দিতে গেলেন? জগদীপ ধনখড়ের সিদ্ধান্ত ঘিরে জল্পনা তুঙ্গে, যদিও তিনি স্বাস্থ্যের কারণ বলেছেন। এবার স্বাস্থ্য কারণ নাকি অন্য কোনো অভ্যন্তরীণ ক্ষোভ রয়েছে, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। বিরোধীরা প্রশ্ন তুলেছেন। জগদীপ ধনখড়ের পদত্যাগ ঘিরে শুরু হয়ে গেছে জল্পনা। মল্লিকার্জুন খাড়গে তিনি কি বলছেন আপনাদের শোনাবো। कारण उन्हीं को मालूम, उससे कुछ हमारा लेना देना नहीं। सरकार जाने और उन्हों जाने, तो इसमें हमारा कोई कहने का मकसद ही नहीं है, क्योंकि ये उनकी इच्छा है और गवर्नमेंट की इच्छा है कि उनको स्वीकार करना नहीं करना, वो सब उनकी बात है, हमारा कोई इससे वास्ता नहीं है। কংগ্রেসের প্রতিক্রিয়া আপনাদের শোনালাম। সোমবার দুপুরেই আলোচনায় সভাপতিত্ব করেন ধনখড়। আলোচনায় ছিলেন নাড্ডা এবং কিরেন রিজিজু। আলোচনা অসমাপ্ত রেখেই বিকেল 4টে ফের বৈঠক ডাকা হয় এবং দ্বিতীয় বৈঠকে অনুপস্থিত ছিলেন নাড্ডা ও রিজিজু। সূত্রের খবর, নাড্ডারা না থাকায় ক্ষুব্ধ হন ধনখড়। উপরাষ্ট্রপতি পদে 3 বছরের মাথায় ইস্তফা দিলেন। এবার তার এই ইস্তফা মঞ্জুর হয়েছে। प्रश्नकाल के पहले एक आवश्यक सूचना देनी है। दी मिनिस्ट्री ऑफ होम अफेयर्स वाइड नोटिफिकेशन एट 22/7/25 has conveyed the resignation of Vice President of India, Shri Jagdeep Dhonkhar, under Article 67A of the Constitution with immediate effect. रेणुका चौधरी তিনি কি বলেছেন শুনুন এবার। जब तक तो ठीक था, मुझे लगता है सरकार की बीमारी है। सरकार में कोई ऐसा अजीब वायरस घूम रहा है जहां वो एक लीडर को चुन नहीं पा रहे। ये उम्र की बात आ रही है, तो कईयों का नंबर अब
आ जाएगी। ये बीमारी सबको फैलेगी, आप देखते रहिए। लेकिन आप लोग को जब किसी के स्वास्थ्य कारणों से इस्तीफा दिया है तब आपको क्यों लग रहा है इसमें भी आपको कुछ गड़बड़ झाला क्यों लग रहा है? स्वास्थ्य तो किसी का भी खराब। अरे भाजपा कभी भी ठीक से किया, स्वास्थ्य का खराब हो सकता तो एम्स जैसे बहुत ही बढ़िया हॉस्पिटल है, इसका इलाज हम करवा देंगे। और ऐसी कौन सी बड़ी स्वास्थ्य की मुद्दा है उपराष्ट्रपति का? वो लंबे जम्बे जाट है, हट्टे कट्टे सब ठीक ठाक है, मगर ये सरकारी बीमारी है, ये अजीब वायरस भाजपा में घूमती रहती है, तो अब आके इनको भी ऐसी लग गई है। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা কি বলেছেন শুনুন। আরএসএস বিজেপির যারা মাথা তাদের নির্দেশ ছাড়া এরকম আচমকা ঘটনা কখনো ঘটে না বিজেপিতে। 4-5 দিন আগেই যখন আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছিলেন 75 হলেই দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত, তাতে সারা ভারতবর্ষে গুঞ্জন উঠেছে যে তাহলে এই বছর 75 হয়ে যাবে সেপ্টেম্বর মাসে নরেন্দ্র মোদীর। তিনি নরেন্দ্র মোদীকে কি বললেন যে দায়িত্ব ছেড়ে দাও, তাতে বিজেপির মধ্যেও অনেক নেতা আশান্বিত হয়ে উঠেছিল, বোধহয় আমাদের ভাগ্যে এবার শিখে ছিড়বে। সেই রকম কোন নেতাকে উপরাষ্ট্রপতি করে এই প্রধানমন্ত্রীর দৌড় থেকে সরিয়ে দেওয়ার জন্যই কি ধানকারকে নির্দেশ দেওয়া হলো তুমি সরে যাও? এই রহস্য কিন্তু হয়তো আমরা এখনই জানা যাবে না, কিন্তু মধ্যে যে অনেক রহস্য আছে সে বিষয়ে কারুর সন্দেহ থাকা উচিত নয়। আর এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, অনুব্রত মণ্ডলকে নিয়ে তৃণমূলের অন্দরে জল্পনা। কি কারণে জল্পনা? 21শে জুলাইয়ের মঞ্চে অনুব্রত মণ্ডলকে দেখা যায়নি, কিন্তু অনুব্রত মণ্ডল কি বলছেন? অনুব্রত মণ্ডল বলছেন যে 21শে জুলাইয়ের সভায় তিনি গিয়েছিলেন, কিন্তু গরমে অসুস্থ হয়ে যাওয়ায় তিনি চলে আসেন। ঘনিষ্ঠ মহলে এই দাবি অনুব্রত মণ্ডল করছেন বলেই সূত্রের খবর। আমরা দেখেছিলাম যে 20শে জুলাই সভাস্থলে ধর্মতলায় অনুব্রত মণ্ডল গিয়েছিলেন, কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চে তাকে দেখতে পাওয়া যায়নি, যা নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে জল্পনা। যদিও অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ মহলে দাবি করছেন যে তিনি গিয়েছিলেন, অসুস্থতার কারণে তিনি ফিরে আসেন। আর এই জল্পনার মধ্যেই বিজেপির প্রতিক্রিয়া আমরা পেয়েছি। বিজেপি নেতা সজল ঘোষ কি বলছেন এই প্রসঙ্গে শুনবো। না না, আমার বক্তব্য হচ্ছে যে অনুব্রত মণ্ডল অসুস্থ হয়েছেন, ফিরে গেছেন, এটা তো অনুব্রত মণ্ডল বলছেন, কিন্তু আরো অনেককে দেখা যায়নি, যাদের সারাদিন টিভিতে দেখা যায়, সারাদিন যারা মানে ওই অর্বাচীনের মতন বচন ঝেড়ে যায়, এমন অনেককেও দেখা যায়নি। শুধু অনুব্রতকে নিয়ে আর ক্লাস করবেন কেন? আশেপাশের আমাদের কলকাতা শহরের যাদের দেখা যায়নি তাদের নিয়ে আলোচনা করুন, তারা কোথায় গেল? অনুব্রত তো ঠিক আছে, এত গালিগালাজ দিয়েছে, এই মুহূর্তে ইমেজটা খুব একটা স্বচ্ছ নয়। আবার বাঘ এত মানুষের মাঝখানে এলে কাকে আজরে কামড়ে দেবে কোনো ঠিক ঠিকানা নাই। এগুলো জোকার, এদের নিয়ে সিরিয়াস পলিটিক্যাল কোনো রিয়াকশন দেওয়া যায় না। এদেরকে ওই মানে জোকারের ভাষায় কথা বলা যেতে পারে, সেটা আমি বলতে পারি না আবার খুব একটা। 21শে জুলাইয়ের মঞ্চে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি, অনুব্রত মণ্ডল এসেছিলেন কি এসেছিলেন না তার অনুপস্থিতি নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্দরেই জল্পনা শুরু হয়ে গেছে। অনুব্রত মণ্ডল বলছেন সভায় তিনি গিয়েছিলেন, কিন্তু নিচে বসেছিলেন মঞ্চে, অসুস্থ হয়ে যাওয়ায় গরমে তিনি ফিরে আসেন। ঘনিষ্ঠ মহলে এই দাবি অনুব্রত মণ্ডল করছেন, কিন্তু অনুব্রত মণ্ডলকে মঞ্চে দেখা গিয়েছে এরকম কোনো ছবি সামনে আসেনি, এমনটাই রাজনৈতিক মহল বলছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে 20 তারিখ অনুব্রত মণ্ডলকে সভাস্থলে ধর্মতলায় দেখা গিয়েছিল, আর এরই পাশাপাশি কাজল শেখকেও কিন্তু দেখা গিয়েছিল। আমরা একবার শোনাবো যে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি, 21শে জুলাই তার মঞ্চে না থাকা, এই সমস্ত নিয়ে তৃণমূলের অন্দরে জল্পনার মধ্যেই কাজল শেখ কি বললেন। আপনি তো মঞ্চে ছিলেন, আপনি দেখেছেন অনুব্রত মণ্ডলকে মঞ্চে তো প্রচুর মানুষ ছিল, অনেক হেভিওয়েট নেতারা ছিল, মন্ত্রীরা ছিল, সেলিব্রিটিরা ছিলেন, আরও আমাদের এমএলএ এমপিরা ছিলেন। ওর মধ্যে কে এসেছে কে আসেনি সেটা দেখা কারো পক্ষে সম্ভব বলে আমি মনে করি না, তাই উনি আসেননি সেটা আপনার মাধ্যমে জানলাম, আমি দেখিনি কে এসেছে কে আসেনি। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, খাস কলকাতায় কাউন্সিলরের দিদিগিরির অভিযোগ। 93 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাসের বিরুদ্ধে অভিযোগ, এবং অভিযোগ করা হচ্ছে বাস মালিক সংগঠনের তরফে। একটি রুটের বাস কার্যত সকাল থেকে বন্ধ রয়েছে, একাধিক বাস সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে। অভিযোগ কি? যে কাউন্সিলর দিদিগিরি করেছেন।
এবং সেক্ষেত্রে বড় অভিযোগ করা হচ্ছে যে একেবারে সাসপেনশন পর্যন্ত করা হয়েছে। পাল্টা অভিযোগ করা হচ্ছে যে কোথায় লিখিতভাবে সাসপেনশন করা হয়েছে, কেন দাঁড়িয়ে আছে, এ নিয়েও একেবারে স্পষ্ট উত্তর দেওয়া হয়েছে যে বাস মালিক সংগঠনের একাংশ তারা বিজেপি ঘেঁষা, বিজেপি মনস্ক, তাই তারা ক্ষুব্ধ হয়েছেন, অনেক বেশি লোক গেছেন, এটা মেনে নিতে পারেননি, তাই বন্ধ রেখেছেন। কি বলা হচ্ছে শোনাবো। উনি 5টা গাড়ি চেয়েছিলেন গতকাল, 5টা গাড়ি ওনাকে দেওয়ার পরে আমাদের 21শে জুলাই ব্রিগেড মঞ্চে যাওয়ার জন্য 5টা গাড়ি আমরা দিয়েছিলাম। তারপরে আমরা কিছু পয়সা পাবো এবং আশেপাশের ওয়ার্ডগুলো গাড়ি চেয়েছিল, তাদেরকে আমরা গাড়ি দিই। তা ইউনিয়ন হঠাৎ করে আজকে সকালবেলা একটা হুলিয়া জারি করে ইউনিয়নের একজন কমিটি মেম্বার ইসরাফিল বলে, শেখ ইসরাফিল, সে নিজে ডিউটি করে মাসে 15 দিন আর 2 মাস বাড়িতে গিয়ে বসে থাকে, সে নিজে প্রপার ডিউটি করে না। সে কিছু স্টাফকে বললো তো সাসপেন্ড বলে, এরকম বলে বেশ মুখে বলে সাসপেনশনের কি আপনাদের ইউনিয়নে নিয়ম আছে? না, আমাদেরকে সাসপেনশনের তো চিঠি দিতে জন্য আমাদের আগে মালিকদের জানানো প্রয়োজন। ওরা মালিকদেরকে আর কিছু বলেনি, হঠাৎ করে আজকে ওরা এসে স্টাফগুলোকে সাসপেন্ড করে দিল, যার কারণে ধমক দেওয়া হয়েছে। ধমক বলতে ওই একটাই, তোরা গাড়ি নিয়ে যাবি না, তোরা কালকে মিটিংয়ে যাসনি, কালকে মিটিংয়ে যাননি, গাড়ি নিয়ে যাবি না। মৌসুমী দাস এই যাবতীয় অভিযোগ খণ্ডন করে দিয়েছেন। তিনি বলছেন যে এর মধ্যে সাসপেনশন বা তিনি দিদিগিরি করেছেন, এই অভিযোগ সর্বৈব মিথ্যে। তাহলে তিনি কি কথা বলছেন, সাফাই দিচ্ছেন, শুনুন। যারা ইউনিয়ন করে, মানে আমাদের ইউনিয়নে নথিভুক্ত আইএনটিইউসি যারা ইউনিয়ন করে, তাদেরকে অনুরোধ করা হয়েছে যে প্রত্যেক বছর আমরা একটা দিন ডাক দিই সবাইকে, ওই দিনকে আমরা বলি যে আমরা 21শে জুলাই সবাই যাব, এটা আমাদের আবেগ। তো সেই কারণে সেই হিসাবে তাদের সাসপেন্ড হয়নি, কেউ সাসপেন্ড হয়নি, কারণ সাসপেন্ডের তাহলে প্রমাণ দেখাতে হবে, সাসপেনশনের লেটার থাকে। তাদেরকে বলা হয়েছে, তারা এসেছিল, তাদেরকে ধমক দেওয়া হয়েছে যে তোমরা কেন যাওনি, সেটা ইউনিয়ন থেকে, সেটা ইউনিয়নে যারা কমিটিতে আছে তারা, এটা তো আমিও জানতাম না, আমি এই জাস্ট আসলাম। বাসগুলোর গায়ে স্টিকার দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে 93 নম্বর ওয়ার্ডের পুরমাতা মৌসুমী দাস, যিনি এই গোটা 37 নম্বর রুটের আইএনটিটিইউসি বাস সংগঠনের নেত্রীও বটে। তার ওয়ার্ড ছাড়াও আশপাশের বিভিন্ন ওয়ার্ডে গতকাল 21শে জুলাই এই বাসগুলো গেছিল। যেভাবে বাসগুলো এখানে পরপর দাঁড়িয়ে রয়েছে তাতে কিন্তু এটা একেবারে পরিষ্কার যে এখনো পর্যন্ত বাসগুলো পরিষেবা দিতে শুরু করেনি। এই অবস্থায় কাউন্সিলর নিজে দাবি করছেন যে কাউকেই সেই অর্থে কোনো চাপ সৃষ্টি করা হয়নি, কাউকেই বলা হয়নি যে তুমি সাসপেন্ড, কারণ সাসপেন্ড করতে গেলে একটা সাসপেনশন লেটার প্রয়োজন। এই সাসপেনশন লেটার যেহেতু এখনো পর্যন্ত কেউ দেখাতে পারছেন না, অতএব কাউন্সিলরের যুক্তি এখানে কাউকেই সাসপেন্ড করা হয়নি। এবং যারা এইভাবে সাসপেন্ড করা বা ভয় দেখানোর অভিযোগ তুলছেন তারা মন গড়া গল্প বলছেন, এমনটাই যুক্তি 93 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাসের। 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে অয়ন, কলকাতা। খাস কলকাতায় পড়ে রক্তাক্ত এক ব্যক্তির দেহ, ল্যান্সডাউনের ঘটনা। ল্যান্সডাউনের ফুটপাতে এক ব্যক্তির রক্তাক্ত দেহ পাওয়া গেছে, তার দেহের পাশে এক টুকরো পাথরও ছিল। ল্যান্সডাউনের ফুটপাতে ওই ব্যক্তির রক্তাক্ত দেহ কিভাবে এলো সেই নিয়ে এবার পুলিশ তদন্ত করছে। যারা লোক শুয়ে আছে এখানে, আরও কতগুলো লোক এপাশে সাইডে শুয়েছিল। সকালবেলা ওরা যেরকম উঠে চলে গেল, এই ছেলেটা শুয়ে আছে। যখন 7টা বেজে গেল, কিছু লোক চা খেতে খেতে ঘুরে ঘুরে দেখছে, বলছে বাবু এই ছেলেটা মরে গেছে মনে হয়, এখানে পড়ে আছে, কোনো নাড়াচাড়া নেই, কিছু নেই। পোশাক কি ছিল? খালি একটা কালো প্যান্ট পরেছিল, খালি গায়ে ছিল। আর রক্ত ছিল? রক্ত, বিছানায় রক্ত লেগেছিল। বিছানা মানে কি, এটা পিচবোর্ডের উপরে শোয়ানো ছিল, পিচবোর্ডের উপর শুয়েছিল, তার উপর রক্ত ছিল। রক্ত, হ্যাঁ একটা পাথর ছিল, বড় পাথর একটা, এইরকম বড়, প্রায় 10 কেজি খানি হবে। রক্ত লেগেছিল না, ওইটা কি। ল্যান্সডাউনে শরৎবোস রোডে একেবারে রাস্তার পাশেই ফুটপাতের ওপরে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হলো ঠিক এই জায়গা থেকে, যেটা পুলিশ সূত্রের খবর যে ওই ব্যক্তির এখনো পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি।
অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির কিভাবে মৃত্যু হলো তা খতিয়ে দেখা হচ্ছে। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই দেহ যেখান থেকে পাওয়া গিয়েছে তার পাশেই কিন্তু একটি বড় পাথর পড়েছিল, যা পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। একেবারে ঘটনাস্থলের পাশে আমরা দেখতে পাচ্ছি যে একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেই সিসিটিভি ক্যামেরার সূত্র ধরে এই মুহূর্তে তদন্তকারীরা জানার চেষ্টা করছেন গোটা ঘটনাক্রম। আপাততভাবে এই ঘটনার তদন্ত একদিকে টালিগঞ্জ থানার তরফ থেকে করা হচ্ছে, পাশাপাশি হোমিসাইড শাখার আধিকারিকরাও ঘটনাস্থলে এসে তথ্য সংগ্রহ করছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। অবশেষে ভারতের হাতে এলো দুর্ধর্ষ অ্যাপাচে হেলিকপ্টার মোতায়েন পাকিস্তান সীমান্তে। অপারেশন সিঁদুর পরবর্তী প্রেক্ষাপটে পশ্চিম সীমান্তে ভারতের যুদ্ধ সক্ষমতা আরও জোরদার করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সূত্রের খবর, পাকিস্তান সীমান্তবর্তী যোধপুর বায়ুসেনা ঘাঁটিতে মোতায়েন করা হবে আমেরিকায় তৈরি এই অ্যাপাচে কপ্টারগুলি। ভারতের হাতে দুর্ধর্ষ অ্যাপাচে হেলিকপ্টার এবং মোতায়েন থাকছে পাকিস্তান সীমান্তে। অপারেশন সিঁদুর পরবর্তী প্রেক্ষাপটে পশ্চিম সীমান্তে ভারতের যুদ্ধ সক্ষমতা আরও জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।